রান্নাঘরে ঢুকে ঈশা কিছুক্ষণ চুপ করে চারপাশে তাকিয়ে রইল। চুলা, ফ্রাই প্যান, ঝা চকচকে কিচেন, সবকিছুই অচেনা। তারপর ধীরে ধীরে রাগে গজগজ করতে লাগলো। আজ পর্যন্ত জীবনে ডিম ভাজা করিনি, আর আমাকে বলছে কিনা রান্না করো। ঠিক আছে, আজ এই লোককে অপহরণের স্বাদটা আমি ভালোভাবেই টেস্ট করাবো। তারপর শুরু হলো এশার রান্না অভিযান। একটু বেশি হলুদ, একটু বেশি মরিচ, লবণ না দিলে কি হয়, দিলে দিল 4 চামচ। তারপর ঝোল গরম করতে গিয়ে পুরো রান্নাঘর যেন বারুদের গন্ধে ভরে গেল। এশা ঠোঁট বাঁকিয়ে বলল, এমন রান্না খাওয়াবো আজকে, ঈশা কি জিনিস বুঝবে। রান্না শেষে জয়ী ভঙ্গিতে হাঁটতে হাঁটতে রুমে গেল এশা। কিন্তু রুমে ঢুকেই তার মুখ থমকে গেল। ড্রয়িং রুমে টেবিল জুড়ে থরে থরে রাখা খাবারের প্যাকেট, সবই রেস্টুরেন্টের। এশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপরে গর্জে উঠল সে, এইটা কি? বাইরে থেকেই যখন খাবার আনবেন, তাহলে আমাকে দিয়ে কষ্ট কেন করালেন? আরহান কফির মগে চুমুক দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমার হাতে রান্না খাবো? এশা বিস্ফোরণের মতো চিৎকার করে উঠল, মানে? তাহলে আপনি আমাকে শুধু শুধু রান্না করতে পাঠালেন? আরহান নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার বকবক থামাতে এটাই দরকার ছিল, যাতে করে আমি শান্তিতে নিজের কাজটা করতে পারি। ঈশা ভুরু কুঁচকে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর মুখে আরহানের সামনে দাঁড়িয়ে বলল, দেখুন, আপনি রান্না করতে বলেছেন, আমি রান্না করেছি। আপনি খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়, কিন্তু শর্ত অনুযায়ী এখন আমাকে আমার মামার সঙ্গে কথা বলতে দিতে হবে। আরহান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মোবাইলটা পকেট থেকে বের করে টেবিলে রেখে বলল, ওকে, কথা বলতে পারো, কিন্তু সময় সীমিত। এশার সঙ্গে সঙ্গে ফোনটা তুলে ডায়াল করলো মামার নাম্বারে। এশার মামা কল ধরতেই আরহান ঘড়ির দিকে দৃষ্টি তীক্ষ্ণ করলো। এশার মামা এশাকে একটু শান্ত করলো। তারপর আরহান সম্পর্কে বলা শুরু করতেই আরহান এশার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কলটা কেটে দিল। এটা কি ধরনের অভদ্রতামি? আপনি কল কেটে দিলেন কেন? আরহান ফোনটার সাথে সাথে বন্ধ করে বলল, আমার ইচ্ছে। আপনি কে বলুন তো? ঈশা এই প্রথম শান্ত গলায় প্রশ্ন করল। কেন? আমি কে সেটা জেনে তুমি কি করবে? আরহান ভুরু তুলে প্রশ্ন করতেই এশার মেজাজ ভীষণ খারাপ হলো। এশার চুপ করে রইল। তার চুপ থাকার আরেকটি কারণ তার মামার বলা শেষের কথাগুলো। আরহান সিআইডির স্পেশাল ইউনিটের শীর্ষ কর্মকর্তা। সে দেশের জন্য কাজ করে, কিন্তু ছায়ার মতো, আর যাকে শুধু রাষ্ট্রের গোপন চক্র চেনে। তোমাকে বলছি যাতে তুমি তাকে বিশ্বাস করতে পারো, কিন্তু খেয়াল রাখবে আরহান যেন এই বিষয়টা জানতে না পারে। বাকিটা বলার আগেই আরহান ফোনটা এশার হাত থেকে কেড়ে নিয়ে নিল। এশা চুপ করে বসে আছে। বিষয়টা এত জটিল সে কল্পনাও করেনি। তাকে নিরাপত্তা দিতে নিয়ে এসেছে, কিন্তু কার কাছ থেকে নিরাপত্তা দিচ্ছে? সে এমন কি করেছে যে তার নিরাপত্তার প্রয়োজন? কায়ানের লোকেরা এশাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু নির্ভুল কোনো ঠিকানা মেলেনি। কিন্তু শেষমেশ এক গোয়েন্দার মাধ্যমে তারা এশার মামার ফোন কল আর যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে এশার অবস্থান নিশ্চিত করতে পারে। কিন্তু নিরাপত্তার ব্যবস্থা তাদের কল্পনার বাহিরে। শহর থেকে দূরে নিরিবিলি জনমানবহীন ভিলা। ভিলার বাইরে দেওয়া আছে কড়া নিরাপত্তা বাহিনী। এশার ছায়াও পর্যন্ত পৌঁছাতে পারবে না তাদের কেউ। ভিলার আশেপাশে গেলে মৃত্যু নিশ্চিত। কায়ানের বিশ্বস্ত জিসান কি করবে কিছুই বুঝতে পারছে না। এর মাঝেই এলো আরেক দুঃসংবাদ। জিসানের শরীর ঘামছে, ঠোঁট কাঁপছে, চোখ দুটো ছানা বড়া। কায়ানের মায়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই খবর যেন বজ্রঘাতের মতো এসে পড়েছে তার ওপর। গলা শুকিয়ে আসছে, কিন্তু কথা বলতে হবে। কায়ান জানার আগেই আম্মিজানকে খুঁজে বের করতে হবে। জিসান ফিসফিস করে বলল, তোমরা বুঝতে পারছো না, উনি কায়ানের মা। কায়ান তার জন্য পাগল। আর উনি যদি না ফেরেন, কায়ান পাগল হয়ে যাবে, নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাবে। তখন ওর সামনে যে থাকবে সেই মরবে। তুমি, আমি, আমরা কেউই বাঁচব না। জিসানের কণ্ঠ হঠাৎই চড়ে উঠল। তোমরা খুঁজে বের করো তাকে, জলদি করো, কিছু একটা করো, না হলে আমরা কেউই বাঁচব না। কায়ান হিংস্র হয়ে উঠবে। জিসানের চোখ দুটো ফাঁকা।
যেন সামনে কল্পনা করছে রক্তে ভেসে যাওয়া ভবিষ্যৎ। আম্মিজান না ফিরলে কায়ান নিজেকেও শেষ করে দেবে। আমি জানি, আমি দেখেছি, অস্থিরতায় বলল জিসান। কায়ানের মা শহরের এক বিক্ষিপ্ত রাস্তায় একা একা ঘুরছেন। তিনি ডিমেনশিয়ার রোগী। ডিমেনশিয়ার প্রভাব তাকে নিজের মৃত ছেলে আর স্বামীকে খুঁজতে বাধ্য করেছে। তাকে ঘর থেকে বের করলেই তিনি পালিয়ে যেতে চেষ্টা করেন। এইবার তিনি সফল হয়েছেন। বয়সের সাথে সাথে তার মধ্যে এক ধরনের পাগলামি কাজ করে, যা তার সাথে কথা বলে বোঝা যায় না। তাকে দেখে মনে হয় একদম স্বাভাবিক, কিন্তু কিছুক্ষণ কথা বললেই বোঝা যায় বর্তমান ভুলে যাচ্ছে, অতীতটা স্মৃতি আরো গাঢ় হচ্ছে। হঠাৎ চিনতে পারছেন, আবার পরক্ষণেই অচেনা হয়ে লাগছে। রাত ৮টা। আরহান নিজের কাজের জিনিসপত্র গুছিয়ে নিতেই এশার দৃষ্টি তীক্ষ্ণ হলো। এতক্ষণ সে চুপচাপ থাকলেও এইবার সে নড়ে চড়ে বসলো। আরহান শান্ত গলায় বলল, আমি বের হচ্ছি। চিন্তার কিছু নেই, তোমার জন্য এখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। বাকিটা শেষ করার আগে এশা ঝড়ের মতো সামনে এসে দাঁড়ালো। বের হচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন আপনি? আপনি কোথাও যেতে পারবেন না। তুমি ঠিক করবে আমি যাব কি যাব না? আরহান বুকের কাছে ২ হাত ভাঁজ করে জিজ্ঞাসা করলো। যেতে পারবেন না, কারণ আপনি আমাকে এইখানে আটকে রেখেছেন, তাই আপনিও আমার সাথে আটকে থাকবেন। আরহান ভুরু তুলে তাকালো। আচ্ছা, তুমি আটকে রাখবে আমাকে? নিজের হাইট দেখেছো? এই টুলে দাঁড়ালেও আমার নাক অব্দি পৌঁছাবে না। এশা চোখ টিপে রাগ চেপে রাখলো। তারপর ঠান্ডা গলায় বলল, একদম হাইট নিয়ে কথা বলবেন না। আমি চাইলেই আপনাকে দানব বলতে পারি, কিন্তু আমি কিন্তু বলছি, বলেন। আরহান পাত্তা দিল না। তার পকেটে রাখা ফোনটা ভাইব্রেট হতে লাগলো। সে পকেট থেকে ফোনটা বের করতেই এশা পাশের থেকে বড় একটা টুল এনে আরহানের সামনে দাঁড়ালো। আরহান ফোনের দিকে ব্যস্ত ছিল। এইদিকে এশা টুলে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আরহান মেসেজটা খোলার আগেই এশা টুলে উঠে দাঁড়িয়ে বলল, এইবার বলুন। এইবার তো আপনার সমান সমান হয়েছি। আরহানের দৃষ্টি স্ক্রিনে ব্যস্ত ছিল। তার স্ক্রিনে ভেসে উঠল একটা এনক্রিপ্টেড বার্তা। মুভমেন্ট ডিটেক্টেড নিয়ার দ্য আউটার প্যারিমিটার, আইডেন্টিটি আনকনফার্মড। পুরোটা পড়ার আগেই এশার ভারসাম্য একটু নড়ে বড়ে উঠতেই হঠাৎই তার পায়ের নিচের টুলটা কাঁপতেই সে দুলে উঠল। পরক্ষণেই সোজা গিয়ে পড়ে গেল আরহানের ওপর। আরহানও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। এশাকে ধরার আগেই এশার নিজের সম্পূর্ণ ভার নিয়ে আরহানের উপরে পড়ে গেল। এশাকে ধরতে গিয়েই ব্যালেন্স হারিয়ে দুজনেই মেঝেতে। এশার পুরো শরীর আরহানের ওপর। দুজনের ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আরহান কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে রইল। তারপর ধীরে চোখ খুলতেই চোখে চোখ পড়ার পরেই এশার দিকে একটা নিঃশব্দ থমথমে মুহূর্ত। দুজনেই কিছু বলছে না। এরপর আরহান ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বলল, এইভাবে আটকানোর প্ল্যান আমাকে? এশার সাথে সাথেই উঠে বসে, চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। চোখে মুখে লজ্জা মিশ্রিত রাগ। নিজেকে কি মনে করেন আপনি? এশা গর্জে ওঠে। আরহান বসে উঠে গম্ভীর চোখে তাকায়। আমি যা তাই মনে করি। এই কথা বলার মাঝেই ফোনটা আবারও ভাইব্রেট করতে লাগলো। এবার আরহান দ্রুত উঠে গিয়ে ফোনের স্ক্রিনে চোখ রাখে। বার্তা, 3 আনআইডেন্টিফাইড মোমেন্টস, নর্থ ওয়েস্ট প্যারিমিটার, পসিবল বেস অ্যাটেম্প, প্র্যাকটিক্যাল ট্রিম অ্যান্ড রোড। আরহানের চোখ কুঁচকে উঠল। সে দ্রুত কানে হ্যান্ডশেক গুজে দিল। ডেল্টা ইউনিট, উত্তর পশ্চিম কোণ সুরক্ষিত করো। অপারেশন সাইলেন্ট মুভ অন। আমি আসছি। এশা ততক্ষণে দাঁড়িয়ে গেছে, তার চোখে অজানা আতঙ্কের ছায়া। ধীরে জিজ্ঞাসা করল সে, কি হয়েছে? তেমন কিছু না, বন জঙ্গল তো, তাই কিছু শিকার পেয়েছি, ছোট্ট করে উত্তর দিল আরহান। মানে, কি হয়েছে? আরহান তাকালো তার দিকে, ঠোঁটের শক্ত রেখা। মানে তোমাকে বুঝতে হবে না, এখন আমাকে যেতে হবে। বলেই আরহান বেরিয়ে গেল ভিলার বাইরে। রাতের অন্ধকারে তার ছায়া মিলিয়ে গেল। অন্যদিকে জিসান একটা ভাঙা কারখানার ছাদে দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে পাহারা দিচ্ছে। তার পাশে একজন মুখ ঢাকা লোক এসে বলল, লোকেশন নিশ্চিত, কিন্তু আম্মিজান এখনো নিখোঁজ। জিসানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুটা থেমে বলল, কায়ানকে এখনো জানানো হয়নি?
ভিলার উত্তর পশ্চিম কোণে হঠাৎই গোলাগুলির শব্দ। আরহান পজিশন নিয়ে গুলি চালাচ্ছে, নিখুঁত টার্গেটিং। তার কানে ভেসে এলো কমান্ডার ইউনিটের কণ্ঠ, স্যার, এরা কায়ানের লোক, কিন্তু হঠাৎ পেছন থেকে অন্য গ্রুপ এসেছে, হেভি ফায়ার ইনকামিং। আরহান দাঁতে দাঁত চেপে বলল, ব্যাকআপ নাও, হোল্ড পজিশন। ভিলার ভেতরে ঈশা টিভিতে মনিটরে বিস্ফোরণ দেখতে পাচ্ছে। তার ঠোঁটটা কাঁপছে শুধু একটাই কথা বলার জন্য, আরহান। ভিলার বাইরে গুলি চলার শব্দ থেমে গেছে। আরহান কানে হেডসেটটা গুজে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, রিপোর্ট। ওপাশ থেকে ডেল্টা ইউনিটের প্রধান জানালো, 3জন আক্রমণকারী গুলিতে আহত, একজন ধরা পড়েছে, বাকি 2জন পালিয়েছে। লোকাল কন্ট্রোল সিস্টেম হ্যাক করার চেষ্টা হয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এখন পুরো এলাকা সুরক্ষিত। আরহান দম ফেলল, তারপর বলল, ধরা পড়া ছেলেটিকে ইন্টারোগেট করতে হবে। কোড 144 অ্যাক্টিভ করো, আর চারপাশের নিরাপত্তা বাড়ানো হোক। ভিলার ভেতরে এসা এখনো ব্যাকআপ মনিটরগুলোতে দৃশ্য দেখতে পাচ্ছে। সে নিজের কাঁধ জড়িয়ে ধরল। তারপর মনে পড়ে গেল মামার কথাগুলো। আরহান সিআইডির স্পেশাল ইউনিটে কাজ করে, রাষ্ট্রের গোপন চক্রের অংশ। হঠাৎ যেন নিজেকে এক গভীর ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে মনে হলো তার। অন্যদিকে এক ভাঙাচোরা গুদম ঘরে জিসান থম মেরে বসে আছে, সামনে রাখা গ্লাসটা হাতে নিয়ে ঘোরাচ্ছে। তার চোখে খালি ক্লান্তি। একজন এসে বলল, বস, আমরা ঢুকতে পারিনি, তারা ভেতরে পুরো এলাকা বুলেট প্রুফ করে রেখেছে, সেন্সর, ড্রোন আর ইনফ্রারেড সবকিছু। এ যেন দুর্গ। জিসান হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা সবাই ব্যর্থ। কায়ানকে আমি কি জবাব দেব? আমি যেন হারিয়ে গেছে, আর এশার ছায়াও পাচ্ছি না। তার কণ্ঠে আতঙ্ক নয়, এখন কেমন যেন পাগলামির রেশ। কায়ান জানলে সব শেষ, সে তখন আর থামবে না। ভিলার ছাদে দাঁড়িয়ে আছে আরহান, তার চোখে দূরদৃষ্টি। পাশ থেকে এলো তার আরেক আর্জেন্ট, স্যার, ধরা পড়া লোকটা মুখ খুলছে না, কিন্তু তার মোবাইলে কিছু এনক্রিপ্টেড ডেটা পাওয়া গেছে, খুব সম্ভবত কায়ানের লোক। আরহান কিছুক্ষণ চুপ থেকে বলো, হুম, সতর্ক থাকবে। কায়ানের কাছে আমাদের যেতে হবে না, ও নিজেই আমাদের কাছে আসবে। এসা দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো দেখছে। কি হচ্ছে এইসব? কেন তার সাথেই এমনটা হচ্ছে? আরহানকে এখনো তার কাছে অস্পষ্ট লাগছে। এক পাহাড়ি সেতুর নিচে দাঁড়িয়ে কায়ানের আরেক বিশ্বস্ত লোক রোবান কথা বলছে ফোনে, স্যার, ফেল করেছি। জিসান হতাশ। এশা এখনো নিরাপদে। ওপাশ থেকে এক গাল হাসে, তাহলে এবার আমি নামবো? রুবান থেমে গেল। তৈরি হও, কায়ান আসছে, কিন্তু যেমন ভাবে আসবে কেউ কল্পনাও করতে পারবে না। ফোনটা কেটে গেল। রাত গভীর, চারপাশে নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোনো শেয়ালের ডাক কিংবা বাতাসে পাতা ওড়ার শব্দ। ভিলার গেট খুলে আরহান ভেতরে ঢুকলো। হাঁটতে হাঁটতে লিভিং রুমের দিকে এগোতেই থমকে গেল। সোফার এক কোণে এশা বসে আছে নিঃশব্দে, চুলগুলো এলোমেলো, চোখে মুখে হতাশা। আরহান ধীরে ধীরে এগিয়ে আসে, অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, এখনো এখানে কি করছো? এশা কোনো উত্তর দিল না, শুধু একবার তার দিকে তাকালো। আরহান নিঃশব্দে পাশে গিয়ে বসতেই এশা প্রশ্ন করলো, আমি কি এমন করেছি যার জন্য আমাকে এতটা নিরাপত্তা দিতে হচ্ছে? না, তুমি কিছু করনি, আমার কারণেই তুমি এইসবে জড়িয়ে পড়েছো। আরহান শান্ত গলায় বলল, আপনার কারণে মানে? এশা অবাক হয়ে তাকালো। হ্যাঁ, আমার কারণে। তুমি কায়েনের সম্পর্কে তো জানো। আরহানের প্রশ্নে এশা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কায়ান যে কোনো কারণে হোক আমাকে ট্রাপে ফেলতে চেষ্টা করছে। এর উদ্দেশ্য আমার অবধি পৌঁছানো, কিন্তু ও কি চায় সেটা স্পষ্ট নয়। আপনার কাছে পৌঁছানোর উদ্দেশ্যটা কি? এশা ভয়ে ভয়ে বলল, সেটা জানতেই তো আমি এই শহরে এসেছি। আমি কে সেটা তো তোমার মামা তোমাকে বলেই দিয়েছে। সাধারণত এইসব ক্রাইম ইনভেস্টিগেশন আমি সরাসরি কাজ করি না, কিন্তু সে আমার পিছু নিয়েছে কেন? এশা অবাক হয়ে প্রশ্ন করলো আরহানকে। কারণ আমার বাবা মা অবধি পৌঁছানো সম্ভব নয়।
বাড়ির চারিদিকে সর্বক্ষণ নিরাপত্তা থাকে, তাই কায়ান এখন এই নোংরা পলিটিক্স খেলছে। আমাকে পেলে কি করবে ওরা? এশা আনমনেই প্রশ্নটা করতেই আরহান এশার মুখের দিকে তাকালো। তোমাকে পেলে কি করবে? কি করবে না করবে সেটা জিজ্ঞাসা করা ভালো। এশার চোখে মুখে ভয়, যেন চোখের পানি অনেক কষ্টে আটকে রেখেছে। আরহানের মুখভঙ্গি একটু নরম হলো। সে হাত বাড়িয়ে এশার গালটা আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, বোকা মেয়ে, এই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় রেখেছি তোমায়। তোমার ছায়া পর্যন্ত পৌঁছাতে গেলে প্রাণ হারাবে, আর কেউ যদি তোমার ছায়ার কথাও ভাবে, জীবন্ত জাহান্নামে ছুঁড়ে ফেলবো তাকে। রাত পেরিয়ে ভোরের আলো আসতেই এশার ধীরে ধীরে ঘুম ভাঙল। চোখ খুলেই দেখে তার পাশে ঘুমিয়ে আছে আরহান, শান্ত স্থির, মুখে যেন যুদ্ধ শেষে ক্লান্তি সৈনিকের প্রশান্তি। এশা নিঃশব্দে তাকিয়ে থাকে ওর দিকে। এশা কি করে এই বিছানায় এলো তার জানা নেই। কাল রাতে কখন সে ঘুমিয়ে পড়েছে সেটাও সে জানে না। এশার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। তার পাশে এই প্রথম কোনো পুরুষ ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে! কি মনে করে এই বদরাগী লোকটা তার পাশে ঘুমিয়ে আছে কে জানে। হঠাৎ আরহানের চোখ খুলে যায়। এশার চোখে চোখ পড়ে। গুড মর্নিং বলেই আরহান ঘুম ভাঙা গলায়। এশা কয়েকবার চোখের পলক ফেলে উঠে বসতে বসতে বলল, মনে হচ্ছে কোনো মেয়ের ঘুমিয়ে পড়া আপনার কাছে খুব স্বাভাবিক বিষয়। আরহান ঠোঁটে হালকা হাসি রেখা টেনে বলল, আমি অস্বাভাবিক কিছু করেছি বলে তো মনে হচ্ছে না। আমি যেই প্রশ্ন করেছি তার উত্তর দিন। তুমি কি জানতে চাচ্ছ যে এক বিছানায় মেয়েদের সাথে আমার রাত কাটানোর অভ্যাস আছে কিনা? আরহানের স্পষ্ট উক্তিতে এশা অপ্রস্তুত হয়ে তাকালো। আরহান উঠে বসতে বসতে বলল, সত্যি বলতে মানুষ হিসেবে আমি একটু অসভ্য রকমের, যেটা শুধু আমার কাছাকাছি এলেই বুঝতে পারবে। সেটা আমি এমনিতেই জানি। কিছুটা দূরত্ব বজায় রেখে বলল এশা। এশা, ইউ আর লাকি, ডু ইউ নো হোয়াই? এশা ভুরু কুচকে তাকাতেই আরহান বলল, বিকজ আই এম হিয়ার টু প্রোটেক্ট ইউ, সো আই ওয়ান্ট বিহেভ লাইক এ প্রোভেন্ট। বলতে বলতেই আরহান রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে এক অন্ধকার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কায়ান। তার গলায় কালো স্কার্ফ, চোখে আগুন। আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে নিজেকেই বলল, এটাই সময়। একটা টেবিলে ছড়ানো ডিভাইসগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে সে। ছোট সাইলেন্ট ড্রোন, ইনফ্রারেড ক্যামেরা, সিগন্যাল ব্লকার, প্রতিটি জিনিসে সে নিজের হাতে পরীক্ষা করে নিচ্ছে। রুবান পেছনে এসে বলল, বস নিশ্চিত? কায়ান উত্তর না দিয়ে একবার আয়নায় নিজের প্রতিচ্ছবিতে চোখে চোখ রাখে। আজ রাতে ভিলায় ঢুকবো আমি। রুবান চুপ করে থাকে। সে জানে ঝড় আসতে চলেছে। ভিলার পেছনের মাঠে দাঁড়িয়ে আছে এশা, আর সামনে দাঁড়িয়ে আছে আরহান, হাতে এক জোড়া ট্রেনিং গ্লাভস। তোমাকে আজ কিছু আত্মরক্ষার কৌশল শেখাবো, বলল আরহান। কেন? আপনি থাকতে আমার কেন আত্মরক্ষা করতে হবে? এশার গলায় বিরক্তির সুর। তুমি কি প্রতি রাত আমার সাথে এক বিছানায় কাটাতে চাও নাকি? এশার মুখ লজ্জায় লাল হয়ে গেল। আরহান আরো বলল, আমি কায়ানের হাত থেকে তোমাকে বাঁচাবো, কিন্তু আমার হাত থেকে রক্ষা করতে পারবো না। সি, এইসব বলতে লজ্জা লাগে না আপনার? এশা রাগে গজগজ করতে করতে বলল। আরহান টান দিয়ে এশার দুই হাত ধরে নিজের কাছে নিয়ে এলো। তারপর হাত দুটো পেছনে নিয়ে আটকে ফেলে বলল, না, আমার লজ্জা পাওয়ার বয়স শেষ। মানে? মানে জানতে হবে না। কেউ এইভাবে হাত আটকে ফেলে কিভাবে? নিজেকে ছাড়িয়ে নিব? ট্রাই করে দেখি। এশা নিজের সমস্ত শক্তি দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু পারল না। কিভাবে কারোর হাত ছাড়িয়ে বের করতে হয় আরহান বুঝিয়ে দিল। এশা মনোযোগ দিচ্ছে। আরহান এইবার পেছন থেকে এশার দুই বাহু শক্ত করে ধরতেই এশা চোখ কুঁচকে বলল, এইভাবে পেছন থেকে ধরার মানে কি? ট্রেনিং এর অংশ। এইভাবে কেউ পেছন থেকে ধরলে কি করবে? এশা চুপ করে কথা শুনছে। পেছন থেকে ধরলে নিজের মাথার পেছনের অংশ দিয়ে হিট করবে। হাত পা কম নাড়াবে। টার্গেট কাছাকাছি আসলে তবেই হিট করবে। বুঝেছি, হয়েছে, এইবার ছাড়ুন আমাকে, বলেই এশা ছটফট করতে লাগলো। আরহান এশাকে ছাড়লো না, বরং এশার কানের কাছে গিয়ে বলল,
এত ছটফট করছো কেন? বয়স কত তোমার? 21 বলেই আর চোখে তাকালো এশা। মাত্র 21? পিচ্ছি বলেই এক হাতে এশার মাথা ধরলো আরহান। ছাড়ুন বলছি বলেই এশা আরহানের শেখানো ট্রেনিং তার ওপরেই প্রয়োগ করলো। আরহান মোটেও প্রস্তুত ছিল না। এশা মাথা ঝাঁকিয়ে বাড়ি দিতেই আরহান খেয়াল করে সরে গেল। তারপর ঠোঁটের কোণে হাসির রেখা টেনে বলল, বাহ, গুড গার্ল, তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলেছো দেখি। বলেই আরহান এশার দুই বাহু ছেড়ে দিল। তারপর বলল, আমার শেখানো ট্রিক্স আমার উপরেই প্রয়োগ করার ভুল আর কখনো করবে না। নেক্সট টাইম মাফ করব না। বলেই আরহান ভেলার ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর আরহান প্রস্তুতি নিয়ে বাইরে যাচ্ছে। গা শুয়ে থাকা গাঢ় নীল জ্যাকেট, কানে হেডশেক। এশা দরজার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছেন? একটা ইনফরমেশন ট্রেস করতে হবে। আমি একা থাকবো নাকি? একা কোথায়? তোমার পাহারা দিতে বাইরে কত মানুষ তার ধারণা আছে? কিন্তু ভেতরে তো আমি একা। আমি একজনকে আসতে বলেছি, ভয় পাওয়ার কারণ নেই। শহরের ভিতরকার রাস্তা ধরে গাড়ি চালাচ্ছিল আরহান। এমন সময় একটা রিকশা হঠাৎ ব্রেক কষে। পাশে একটা বৃদ্ধা হাঁটছিলেন। আরহানের গাড়ির সাথে ধাক্কা খেলেন বৃদ্ধা। আরহান গাড়ি থামিয়ে দ্রুত এগিয়ে গিয়ে বৃদ্ধাকে ধরল। ঠিক আছেন আপনি? বৃদ্ধা কোনো কথা বলে না, অবাক দৃষ্টিতে আরহানের দিকে তাকিয়ে থাকে, যেন আরহানকে তিনি চেনেন। আরহান বৃদ্ধাকে তুলে নিজের গাড়িতে বসিয়ে কাছের হসপিটালে নিয়ে গেল। হসপিটালের জরুরি বিভাগে নিঃশব্দে বসে আছে আরহান, তবু মুখে চিন্তার ছায়া, কপালটা ভাঁজ পড়ে আছে। পাশের বেডে শুয়ে আছে সেই বৃদ্ধা, যিনি রাস্তায় হঠাৎ করে তার গাড়ির সামনে এসে পড়েছিল। নার্স এসে বৃদ্ধার হাতে স্যালাইন সেট করে দিয়ে বলল, মোটামুটি ঠিক আছে এখন। বয়সের কারণে একটু কনফিউশন হচ্ছে মনে হয়। আত্মীয়রা বা ঠিকানা কিছু বলছেন না? আরহান ধীর গলায় জিজ্ঞাসা করলো, কেউ এসে খোঁজ নিতে? নার্স মাথা নাড়ালো, না স্যার, কোনো রেসপন্স নেই। আমরা পুলিশকে ইনফর্ম করেছি। বৃদ্ধা হঠাৎ চোখ মেলে তাকালেন, চাহনিতে যেন বিস্ময়, আবার যেন স্বস্তি। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে সে ধীরে ধীরে হাত বাড়ালেন আরহানের দিকে। তুই তুই এসে গেছিস খোকা? কণ্ঠটা কেঁপে ওঠে, আবেগে টলমল করে। আরহান বিস্মিত হয়ে বলল, আমি আপনার ছেলে না, আপনি ভুল করছেন। বৃদ্ধার কাঁপা কাঁপা হাতটা এসে ছুঁয়ে যায় আরহানের গাল। আরহান অবচেতন কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। আমি জানতাম তুই একদিন ফিরবি, তুই বেঁচে আছিস। আরহানের গলার স্বর নিচু করে বলেন, আপনি ভুল করছেন। বৃদ্ধার চোখ ভরে ওঠে জল দিয়ে। তুই রাগ করেছিস এখনো? আমার খোকা তো রাগী ছিল ছোটবেলা থেকেই। আরহান অসহায়ভাবে চারপাশে তাকায়, যেন কোথাও একটা উত্তর খুঁজছে। নার্স এসে আবারও কিছু বলতেই বৃদ্ধা হঠাৎই চিৎকার করে বলে ওঠে, এটা আমার ছেলে, আমার খোকা। হাসপাতালের অন্য রোগীরা তাকাতেই শুরু করে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে পড়ে। বৃদ্ধা কেঁদে ফেলেন, ও হারিয়ে যাবে আবার। আরহান চুপ করে দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক পর পুলিশ এসে বৃদ্ধার বিষয়ে রিপোর্ট করে। পরিচয় প্রমাণ কিছুই মেলেনি। ডাক্তার বলল, হয়তো ডিমেনশিয়া বা ট্রমার কারণে বৃদ্ধার স্মৃতি গুলিয়ে গেছে। কিছুদিন হাসপাতালে রাখা হবে, এরপর ওল্ড হোম বা গার্ডিয়ান হ্যান্ডওভার আইন অনুযায়ী প্রতিক্রিয়া হবে, জানালো এক অফিসার। আরহান চুপ করে সব শুনল। তারপর হঠাৎ বলল, ওনার পরিবারকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি ওনার দায়িত্ব নিচ্ছি। সবাই অবাক। পুলিশ বলল, স্যার, আপনি তো বললেন উনি আপনার মা না? হ্যাঁ, কিন্তু এইভাবে রেখে গেলে উনি আরো বেশি ছটফট করবেন। কিছুক্ষণ চুপ থেকে আরহান চোখ নামিয়ে বলল, পরে বৃদ্ধার ওই ঔষধ ও নরমাল একটা শাল কিনে নিয়ে আরহান তাকে নিজের গাড়িতে তুলল। গাড়ির দরজার পাশ থেকে বৃদ্ধা আবারও বললেন, খোকা, আমরা কি এখন বাড়িতে যাচ্ছি? আরহান কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো তার চোখে, তারপর ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমরা এখন বাড়িতে যাচ্ছি। ঘরের দরজা বন্ধ, আলো ক্ষীণ। আয়নার সামনে বসে আছে কায়ান, নিঃশব্দ, ঠান্ডা, কেন্দ্রভূত। কায়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীর দেখল। তারপর কায়ান মেকআপ বক্স খুলে
ত্বকের রং মিলিয়ে নেয় এক প্রকার বিশেষ কনসিলার দিয়ে। সে নিজ হাতে চিহ্নগুলো ঢেকে ফেলতে শুরু করলো। একটি ট্যাটু যেন কায়ানের জীবনের এক একটা অধ্যায়, হিংস্রতা, বিশ্বাসঘাতকতা, এক প্রতিশোধ। তারপর সে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। হুবহু আরহানের পোশাকের ধারণ করে সাজিয়ে রাখা হয়েছে, যেমনটা আরহানের স্টাইল। কায়ান ধীরে ধীরে পোশাকগুলো পরে। তারপর এক পাশে রাখা টেবিল থেকে সে দেখে আরহানের চলাফেরা বিশ্লেষণের ভিডিও। মনোযোগ দিয়ে লক্ষ্য করে আরহান কিভাবে হাঁটে, কিভাবে থামে, কিভাবে কারোর দিকে তাকায়। কায়ান বারবার আয়নার সামনে সেই ভঙ্গি অনুকরণ করে। ধৈর্য, নিখুঁত ছদ্মবেশের জন্য চাই ধৈর্য আর সময়। নিজের প্রতিফলনের দিকে তাকিয়ে কায়ান ঠান্ডা হাসি দেয়। রুবান দরজার পাশে এসে দাঁড়ায়। বস, ভেতরে ঢোকার প্ল্যান কি আজ রাতে এক্সিকিউট করা হবে? কায়ান ঘুরে তাকায়। তার চোখে সাপের মতো শীতল আলো। হ্যাঁ। তারপরে কায়ান নিজের হাতে ছোট ডিভাইসের ব্যাগটা খোলে। প্রতিটা ডিভাইস সাইলেন্ট ড্রোন, সিগন্যাল ব্লকার, ইনফ্রারেড সেন্সর। সে নিজ হাতে চেক করে। একটা ছোট সূচের মতো ডিভাইস তুলে নিয়ে বলল, আজ রাতে যেন কোনো ভুল না হয়। রোবান নিচু গলায় বলে, জি অবশ্যই। মায়ের দিকে খেয়াল রাখছো তো? কায়েনের হঠাৎ নিজের মায়ের প্রসঙ্গ তুলল রোবান, যেন দম ফেলতে ভুলে গেল, যেন নিজের মৃত্যু দেখতে পেল সামনে। রোবান হ্যাঁ সূচক মাথা নাড়তেই কায়ান বেরিয়ে যায়। বিকেলের নরম আলো ছড়িয়ে আছে ভিলার চারপাশে। দরজা খুলে ঢুকেছে আরহান। সাথে সেই বৃদ্ধাকে হাত ধরে ধরে হাঁটাচ্ছে। বৃদ্ধার চোখে এখনো এক ধরনের স্বপ্নবিলাসী উজ্জ্বলতা। ঈশা লিভিং রুমে দাঁড়িয়েছিল। আরহানের পাশে থাকা অচেনা মুখ দেখে চমকে ওঠে সে। বৃদ্ধা এগিয়ে এসে ঈশার মুখে হাত বুলিয়ে দেয়। এই মিষ্টি মেয়েটি কে রে খোকা? ঈশা পুরো হতবাক। তার চোখ চলে যায় আরহানের দিকে। চোখে একটা স্পষ্ট প্রশ্ন, কে উনি? আরহান একটু ইতস্ত করে বলল, আজ রাস্তায় একটা দুর্ঘটনা হয়েছিল। এরপর থেকে উনি আমাকে নিজের ছেলে ভেবেছেন। এশা ধীরে ধীরে বলল, এই কারণে আপনি ওনাকে এখানে নিয়ে এসেছেন? আরহান দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ, আপাতত থানায় ডায়েরি করেছি, কিন্তু উনি হাসপাতালে একা থাকতেই চাইছে না। এশা চোখ বড় বড় করে আরহানের দিকে তাকালো, কিন্তু আরহান কোনো কথা না বলে ক্লান্ত পায়ে নিজের রুমের দিকে চলে যায়। ঈশা অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে আর বৃদ্ধা তার হাতটা চেপে ধরে বলে, তোকে দেখেই মনটা জুড়িয়ে গেল মা। আমি অনেক দিন পরে শান্তি পেলাম। এশার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে থাকে। সে বুঝে যায় এই নারীর সঙ্গে কোনো রহস্য জড়িয়ে আছে। ভিলার বারান্দায় পাশে বসে আছে ঈশা, সেই আর বৃদ্ধা। নরম বাতাস বইছে, চারপাশে এক ধরনের নীরবতা। ঈশা সাবধানে প্রশ্ন করে, আপনার নাম কি? বৃদ্ধা কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমার নাম ফাহিমা, ফাহিমা খাতুন। আপনার বাড়ি কোথায়? বৃদ্ধা ভুরু কুঁচকে ফেলে, মাথা নিচু করে ফেলে, যেন মনে করার চেষ্টা করছে। আমি আমি জানি না মা, সব মনে পড়ে না। শুধু কিছু জিনিস ভাসে মাথায়। একটা পুকুর ঘাট, একটা সুন্দর বাড়ি, আর আমার দুই ছেলে একসাথে খেলছে। এসা অবাক হয়ে বলে, দুই ছেলে? ফাহিমা হালকা হেসে ফেলে, চোখে দূরে তাকানো দৃষ্টি। হ্যাঁ, দুই ছেলে আমার। বড়টা ছিল শান্ত রাগী, আর ছোটটা দুষ্টু জেদি। কিন্তু ছোটবেলায় বড় খোকাকে কোথায় যে হারিয়ে ফেললাম, আর কোনোদিনও খুঁজে পাইনি। ঈশা ধীরে ধীরে বলে, আমার ছোট ছেলেটা আর ছোট ছেলেটা দুজনে এত মিল ওদের। এশার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে বুঝতে পারে ফাহিমা অতীত খুব স্পষ্টভাবে মনে রাখতে পারছে, কিন্তু বর্তমান নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত। এশা ধীরে ধীরে বলে, আপনি কিভাবে চিনলেন আপনার খোকা উনি? বলে ব্যস্ত আরহানের দিকে তাকায়, ইশারা করলো। ফাহিমা মাথা নেড়ে বলে, চোখে পড়তেই মনে হলো ওই আমার খোকা। কতবার ওকে খুঁজেছি জানো মা? ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা। আমি জানি এটাই আমার খোকা। বৃদ্ধার সাথে কথা বলে এশার মনটা ভারী হয়ে গেল। রাত নামতে শুরু করেছে। ভিলার চারপাশে যেন নিঃশব্দ ছায়ারা হাঁটছে। আরহান ফোনে কথা বলতে বলতে দ্রুত বেরিয়ে যাচ্ছেন।
তার কণ্ঠে স্পষ্ট তাড়াহুড়ার ছাপ। এশা, আজকে রাতে আমি বাইরে থাকবো। একটা ইমিডিয়েট ইনফরমেশন টার্গেট করেছি। চিন্তা করো না, ভেলার ভিতরে একজন পুলিশ অফিসার থাকবে তোমাদের সিকিউর করতে। ঈশা জানালার ধারে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, আপনি একা যাচ্ছেন? আরহান পেছনে না তাকিয়ে বলে, সাথে টিম আছে। এই কথা বলে সে দরজা খুলে বেরিয়ে যায়। রাত 8টা, দরজায় টোকা পড়ল। ঈশা দরজা খুলতেই দেখতে পায় সাদা শার্ট, ডেনিম প্যান্ট আর কালো জ্যাকেট পরা এক পুলিশ অফিসার দাঁড়িয়ে আছেন। গম্ভীর মুখে নিজেকে পরিচয় দেন, সাব ইন্সপেক্টর রিফাতুন নাসরিন। আমাকে আরহান স্যার পাঠিয়েছেন। এই রাতটা আমি এখানে থাকবো মিস ঈশা। ঈশা একটু অবাক হলেও মাথা নাড়ে। ভেতরে আসুন। ঈশা একটু অবাক হয়েছে। নাসরিন ঘরে ঢুকে পড়তে পুরো বাড়ি একবার স্ক্যান করে নেয়। তার চোখে প্র্যাকটিস করা শীতলতা, আশেপাশে নিস্তব্ধতা, আর নজর এড়িয়ে যেতে পারে না। ধীরে ধীরে রাত গভীর হয়। দেওয়াল ঘড়িতে সময় তখন 2টা 7 মিনিট। চারিদিকে শুধু ঘড়ির টিকটিক আর রাতের নীরব নিঃশ্বাস। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় একটানা 3বার কড়া নাড়ার শব্দ। ঈশা চমকে ওঠে দাঁড়ায়। বৃদ্ধা তখন ঘুমন্ত, বিছানায় কাঁথা জড়িয়ে আছেন। ঈশা এগিয়ে দরজার দিকে পা বাড়াতে যায়। তখনই পাশ থেকে সাব ইন্সপেক্টর রিফাতুন নাসরিন দ্রুত এসে বলে ওঠেন, স্টপ, একটু অপেক্ষা করো। নাসরিন হাত ইশারার সামনে ধরে দাঁড়ায়। তার চোখে স্পষ্ট সতর্কতা। দরজার পাশে থাকা ছোট ওয়্যারলেস সেটে কিছু একটা বলেন তিনি। আউটার সিকিউরিটি রিপোর্ট করুন, কে দাঁড়িয়ে আছে মেইন গেটে। একটু পর সাড়া আসে, কনফার্মড, আরহান স্যার। নাসরিন ঈশার দিকে তাকান, এরপর এক ধাপ এগিয়ে দরজা খোলেন। ধীরে ধীরে দরজাটা খুলে দেন। তারপর স্যার বলেন, স্যালুট দেয়। আরহান উত্তরে কিছু বলে না, শুধু মাথা নাড়ে। ঈশা অবাক হয়ে তাকিয়ে আরহানকে দেখছে। আরহানের দৃষ্টি যেন তার দিকে স্থির। হঠাৎ ঈশার ভীষণ অস্বস্তি লাগলো। ঈশা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আপনি ফিরবেন না বলেছিলেন না? আরহান উত্তরে কিছু না বলে এশার দিকে এগিয়ে আসতে শুরু করে। এশা অবাক হয়ে তাকিয়ে আরহানকে দেখছে। আরহানের দৃষ্টি যেন তার দিকে স্থির। হঠাৎ এশার ভীষণ অস্বস্তি লাগলো। ঈশা উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলো, আপনি ফিরবেন না বলেছিলেন? আরহানের উত্তরে কিছু না বলে ঈশার দিকে এগিয়ে আসতে শুরু করে। এশা আরহানের চোখের দৃষ্টি অন্যরকম লাগছে, যেন দুই চোখের কোণে রহস্য জমে আছে। প্ল্যান চেঞ্জ হয়েছে? এশার দিকে তাকিয়ে বলল আরহান। তার চোখে এক অজানা স্থিরতা, যেন মানুষ নয়, শিকারীর দৃষ্টি। আরহান নামের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা সেই পুরুষটি আসলে কায়ান। অভিনয়ের মুখোশ নিখুঁত হলেও চোখের অভ্যন্তরে সেই পুরানো আগুন লুকানো যায়নি। সে ধীরে ধীরে পা ফেলে এশার দিকে এগিয়ে যায়। এক একটা পা যেন এক একটা নিঃশব্দ বিস্ফোরণ। এশা নিশ্চুপে দাঁড়িয়ে আছে। নাসরিন পেছনে দাঁড়িয়ে রাডার মতো করে নজর রাখছে বাইরের দিকে। কায়ান ভেতরে ঢুকতেই দেওয়ালের আয়নায় নিজেকে একবার দেখে নেয়। শার্ট ঠিকঠাক, হেয়ার স্টাইলও মিলেছে, কিন্তু টোনও চর্চা করা। তবুও চোখের অভ্যন্তরে সেই শীতল নিষ্ঠুরতা ভুলে গেছে কি? এই নিখুঁত প্ল্যান, এত নিখুঁত, এত ভালো রিহার্সাল, কিন্তু এই মেয়ে যদি হৃদয় দিয়ে চেনার চেষ্টা করে, তবে কি এই মুখোশ ভাঙবে? কায়ান এশাকে লক্ষ্য করে, দৃষ্টি এমন যেন সে ঈশার মনের কথাও শুনতে পাচ্ছে। তারপর তার চোখ সরে যায়। ধীরে ধীরে পুরো ভিলার গঠনটা বিশ্লেষণ করতে থাকে। সিঁড়ির বাঁক, লাইটের সোর্স, কোন কোন দরজা খোলা থাকে, সব খুঁটিনাটি মেপে নিচ্ছে সে। এশার একদম কাছাকাছি পৌঁছাতেই নাসরিন পাশে এসে বলে, সব ঠিক আছে স্যার, প্ল্যানটা কি সফল হয়েছে? কায়ান মাথা নাড়ে, কণ্ঠে রুক্ষ ভঙ্গি রেখে বলে, তোমার সাথে এই ব্যাপারে সকালে কথা হবে। নাসরিন মাথা হেট করে সরে যায়। কায়ান এশার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এখনো ঘুমাওনি? কায়ান খুব ভেবে প্রতিটি শব্দ উচ্চারণ করছে। না, ঘুম আসছিল না, এশার শান্ত জবাব। কায়ান হাত বাড়িয়ে এশার গালে হাত দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হবে। এশা এই স্পর্শে অপ্রস্তুত হয়ে যায়। অনেক কিছু বলতে গিয়েও যেন সে থেমে গেছে। রাত আরো গভীর হয়। এশা বিছানায় গড়াগড়ি করছিল, ঘুম আসছিল না।
বুক ধড়ফড় করছিল। সে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। আরহানের রুমের দরজার সামনে এসে থামে, হাত কাঁপছে। দরজার কড়া নাড়ে, ধাক্কাও দেয় না। দরজা খোলা, সে ধীরে ধীরে ভেতরে ঢোকে। পুরো রুমটা অন্ধকার ও ধোঁয়াচ্ছন্ন। বারান্দার পাশে একটি অবয়ব দেখা যাচ্ছে, হাতটি জ্বলন্ত সিগারেট। কিছুক্ষণ আগের ঘটনা। অন্ধকার রাত, বাতাসে কেবল ইলেকট্রনিক ওয়্যারের ফিসফিস আর রাস্তার আলো পড়া ছায়া। আরহান সাদা এসইউভি গাড়ির সামনের সিটে বসে রিসিভারে ফিসফিস করে বললেন, দ্রুত চারপাশ চেক করো, জিপিএস বলছে লোকেশন এখানেই। টিমের বাকি দুজন আগে বেরিয়ে গেছে চত্বর স্ক্যান করতে। কিন্তু 12:15 কোনো রেসপন্স নেই। আরহানের সন্দেহ করে। তখনই গাড়ি থেকে নেমে আসে। কোমরে তার গ্লক পিস্তল, কাঁধে জ্যাকেট, নিচে বুলেট প্রুফ। সে ধীরে ধীরে এগিয়ে যায় পুরানো ফ্যাক্টরির ভবনের দিকে। হঠাৎ ছায়া, তার পাশ দিয়ে কিছু ছুটে গেল, এক অদ্ভুত প্রতিচ্ছবি। দ্রুত, প্রশিক্ষিত, নিঃশব্দ। আরহান তৎক্ষণাৎই পেছনে ঘুরতেই পেছন থেকে চাপা ধাক্কা। দ্রুত গতিতে কেউ একজন তার ঘাড়ে বিশেষ সেডেটিভ ইনজেক্ট করে দেয়। কারণ ওরা জানে বুদ্ধি কিংবা শক্তি কোনোটাই আরহানকে কাবু করা সম্ভব নয়। আরহান চোখ মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু চারিদিক ঝাপসা। একটা মুহূর্তে সে দেখতে পায় মাস্ক পরা তিনজন। তার কানে শেষ যে শব্দটা আসে, টার্গেট কনফার্ম, অ্যান্টিডোজ মুড অন। তারপর নিঃশব্দে অন্ধকারে মিশে যায় সবকিছু। অজানা জায়গা। 2 ঘন্টা পর আরহান চোখ মেলে দেখে তাকে একটা ধাতব চেয়ারে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে অন্ধকার, হালকা সবুজ আলো কাঁপছে দেওয়ালের কোণে। সামনের ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসে, তার ঠোঁটের কোণে ঠান্ডা হাসি। গলা থেকে নেমে আসে বিষাক্ত স্বর, হ্যালো, সিআইডি আরহান আহমেদ। ফাইনালি তোমাকে নিজের জিম্মি করতে পেরেছি। আরহান জোর করে উঠে বসার চেষ্টা করে, কিন্তু হাত দুটো লক করা। অল্প আলোতে আরহান সামনের অবয়বের মুখ স্পষ্ট দেখতে পারছে না। আরহান শ্বাস নিয়ে ফিসফিস করে বলল, কি উদ্দেশ্য তোর? কায়ান মুচকি হাসে, কোনো উদ্দেশ্য নেই, তবে এই খেলাটা আমার খুব পছন্দের। বলতে বলতে কায়ান এগিয়ে আসছে। হালকা আলোয় চেহারা দেখা যাচ্ছে। আরহান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অবিকল তার চেহারা। আরহান ঘেমে ওঠে, তার কণ্ঠ কেঁপে ওঠে। এটা এটা কিভাবে সম্ভব? কায়ান হাসতে হাসতে তার মুখটা আরো কাছে আনে। কিন্তু এটাই বাস্তবতা, অবিকল এক। আরহান ঝাঁকুনি দিয়ে উঠতে চেষ্টা করে। শিকল কেবলই টন টন শব্দ হয়। তার চোখে আগুন। তাতে আমার কিছুই যায় আসে না। সত্যি বের করতে আমার তোর প্রয়োজন নেই। কায়ান থেমে যায়। এক মুহূর্ত চুপ করে থেকে বলে, উফ, এত উত্তেজিত হলে তো সমস্যা। এরপর আমি যা যা করব তা সহ্য করতে হলেও শান্ত তো থাকতেই হবে। দেওয়ালের পাশে এক লাল বোতাম টিপে দেয় কায়ান। মুহূর্তেই মেঝে কেঁপে ওঠে। আরহানের গলা থেকে বেরিয়ে আসে চাপা চিৎকার, কায়ান। কায়ান ঠোঁট চেপে হাসে, তারপর বলে, কি যেন নাম মেয়েটার? এশা, রাইট? কায়ানের মুখে এশার নামটা শুনে রাগে আরহানের চোখ লাল হয়ে এলো। আরহান দাঁতে দাঁত চিপে বলল, ডোন্ট ইউ ডেয়ার। আমি একটু দুষ্টু টাইপের, যেই কাজ করতে না করা হয় আমি সেটাই করি। এশার কিছু হলে তোকে জীবন্ত কবর দিয়ে দিব। আরহান হুঙ্কার দিয়ে উঠল। কায়ান এগিয়ে এলো, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। না না, কিছু করব না, কিন্তু যদি একটু ছুঁয়ে দেখি। বলা শেষ না করতেই আরহান নিজের পা দিয়ে সজোরে কায়ানের হাঁটুতে লাথি দিল। কায়ান ব্যালেন্স হারিয়ে একটু দূরে ছিটকে যায়। খুব খারাপ হলো, বলছিলাম না যেটা করতে না করা হয় সেটাই আমি বেশি করে করি। বলেই কায়ান একটু হাসলো, তারপর বেরিয়ে গেল। আপনি সিগারেট খান? হঠাৎ এই প্রশ্নে কায়ান পেছনে ফিরে তাকায়। এশা দাঁড়িয়ে আছে। কায়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, কেন, অবাক লাগছে? এশা পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, হ্যাঁ, কখনো দেখিনি, তবে আজকে আপনাকে অন্যরকম লাগছে। কায়ান ঝুঁকে গিয়ে এশার চোখের দিকে তাকালো, তারপর বলল, মানুষ কি সবসময় একরকম থাকে? বলেই কায়ান ঈশার কোমরে হাত দিতেই ঈশা ছিটকে সরে গেল। কায়ানের চোখে মুখে বেজয়ের হাসি।
সে হাতে থাকা সিগারেটটা আবারও ঠোঁটে ধরলো, তারপর ধোঁয়া ছেড়ে বলল, তোমার ভয় হয় না একা আমার সাথে এই বাড়িতে থাকতে? এশা চোখ তুলে তাকালো। নিঃশ্বাস নিতেও কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। এশা নিচু গলায় বলল, মানে 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 বোঝার বয়স তোমার হয়েছে, তারপরে যদি না বোঝো তাহলে বলছি। বলেই কায়ান হাতের সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দিল। ঈশা একটা ঢোক গিলে তাকালো, তার শরীর ঘামছে। কায়ান এগিয়ে এসে ঝুঁকে এশার চোখে চোখ রেখে বলল, ভয় হয় না যদি আমি? বলেই কায়ান এশার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। যদি আমি ছুঁয়ে দিই, কে বাঁচাবে তোমায়? চিৎকার করলেও তো কেউ আসবে না। এসা পেছনে হেঁটে যায়, তার শ্বাস ভারী, শরীর থরথর করছে। কায়ানের চোখে সেই নিষ্ঠুর খেলা, যেটা আরহানের চোখে কখনো ছিল না। কায়ান আর এক পা এগোয় না, ঠোঁটে অদ্ভুত এক হাসি। ভয় পাচ্ছ বুঝি? ভয় পাওয়াটাই স্বাভাবিক, একদম অসভ্যতা করবেন না। এশা রক্তচক্ষু নিয়ে বলল। কায়ান নীরবে হাসে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। তাই যদি করি অসভ্যতাটা, তুমি কি করবে? বলে এশার কবজি শক্ত করে ধরে ফেলে। আপনি পাগল হয়ে গেছেন? এশা জোরে বলতেই হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কায়ান একবার দুবার তার বাহু চেপে ধরে ফিসফিস করে বলে, কোথায় যাচ্ছ? এসো, একটু পাগলামি করি তোমার সাথে। তার মুখ আর এশার মুখের মাঝে আর এক চুলও ফাঁকা নেই। এশার চোখ জ্বলে উঠল। ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিল সে। সজোরে নিজের মাথা দিয়ে কায়ানের মুখে আঘাত করে। কায়ান হতবাক, নাক চেপে ধরে সরে যায়। সে ভাবেনি এই মেয়েটা এতটা সাহসী হতে পারে। তার তো মনে হয়েছিল মেয়েটা হবে একেবারে শান্ত কোমল একটা ফুলের মতো, কিন্তু না, এই মেয়ে আগুন। সে হাসে, ঠোঁটে তৃপ্তির ছাপ। এশা অবাক হয়ে তাকিয়ে থাকে। এই হাসিটা এত অচেনা কেন? কে আপনি? আনমনে প্রশ্নটা বেরিয়ে যায় তার ঠোঁট থেকে। আপনাকে এত অচেনা লাগছে কেন? কায়ান থেমে যায়। এই মেয়ে শুধু সাহসী না, বুদ্ধিমানও। তবে যতই বুদ্ধিমান হোক, সত্যিটা জানবে না সে কখনো। ঠান্ডা গলায় কায়ান বলল, আমি শুধু দেখছিলাম তুমি ঠিক কতটা সাহসী, বাট আই এম ইমপ্রেসড। অসহ্য, এসা বিরক্তির সাথে বলে। এত দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। রাত, ফাইমা খাতুন ঘুমিয়ে আছেন, তাকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে। এই ঘুম সহজে ভাঙবে না। এসা চুপ করে বসে আসে তার বিছানার পাশে। এই কয়দিন একা থাকলেও এতটা ভয় তাকে কখনো পায়নি, কিন্তু আজ কেন যেন নিজেকে খুব একা আর অস্থির লাগছে। সে দরজা ভেতর থেকে লক করে দেয়। সে সারা রাত শুধু পায়চারি করে। ভোরের আলো ফুটতেই এশার দম যেন একটু ফিরল। সে চেয়ারে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়েছিল। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। এসা ভুরু কুচকে কলটা ধরে। ওপাশ থেকে ভেসে এলো চেনা এক কণ্ঠ। হ্যালো এশা, তুমি ঠিক আছো? ওই বাসটা কিছু করেনি তো তোমার? বলো আমাকে। এশার চোখ ছানা বড়া হয়ে গেল। আরহান? মানে আপনি কার কথা বলছেন? গলা কাঁপছে এশার। কায়ান। ওর থেকে দূরে থাকবে। আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। ওই বাড়িতে তুমি যাকে আরহান ভাবছো, সে আমি না, সে কায়ান। এশা যেন পৃথিবীটা থেমে গেল। এটা কিভাবে সম্ভব? চেহারা তো হুবহু। হ্যাঁ, এই সুযোগটাই সে নিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছাবো। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো এশা। আপনি ঠিক আছেন? এশার চোখে জল, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসে না। কল কেটে গেছে। এশা চুপ করে বসে থাকে, তার মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়েছে। আরহান রুদ্রকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। তাকে বাঁচাতে গিয়ে রুদ্র আহত হয়েছে। কিছুক্ষণ আগের ঘটনা। রাত ৩টা, ঘন অন্ধকার, বাইরে ঝড়ো হাওয়া। পুরানো কারখানার ভেতরের একটা ঘরে আরহানকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা। মুখে রক্ত, চোখে ক্লান্তি, কিন্তু দৃষ্টি এখনো তীক্ষ্ণ। দেওয়ালের কোনায় ক্যামেরা, দরজার বাইরে দাঁড়িয়ে দুই পাহারাদার, তাকে এক একজনের হাতে আগ্নেয় অস্ত্র। হঠাৎ দূরে একটা শব্দ, কোনো একটা কিছু পায়ে পড়ে ভেঙে যাওয়ার শব্দ। পাহারাদাররা একে অপরের দিকে তাকালো। তারপর থাপ, একজনের মাথায় পেছন থেকে। বাট কি মারলো! সে মাটিতে লুটিয়ে পড়ল নিঃশব্দে।
আরেকজন পালাতে চাইলেও ছায়া থেকে রুদ্র বেরিয়ে এসে তাকে কুস্তির ভঙ্গিতে মাটিতে ফেলে দিল। রুদ্র এক ঝলকে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। স্যার! আরহানের চোখ তুলে তাকায় রুদ্র। রুদ্র দ্রুত গতিতে আরহানের বাঁধন কেটে দেয়। ঠিক তখনই গর্জে ওঠে বন্দুকের গুলি, ধাই ধাই। বাইরে থেকে গুলি ছুটে আসে। কায়ানের লোকেরা বুঝে গেছে কেউ ঢুকে গেছে। রুদ্র আরহানের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, পাল্টা গুলি চালায়। একজন শত্রু মাটিতে পড়ে যায়, কিন্তু আরেকজনের পাশ থেকে গুলি ছোড়ে। রুদ্রের বাঁ কাঁধে আঘাত। আহ! রুদ্র কেঁপে ওঠে, পেছনে হেলে পড়ে। আরহান পিস্তল ধরে শেষ শত্রুটিকেও নিষ্ক্রিয় করে দেয়। আরহান যে মুক্ত এই কথা কায়ান জানে না, কারণ তার পাহারায় যারা ছিল সবাই এখন জিম্মি। কিন্তু কায়ানের কানে কথাটা পৌঁছানোর আগেই আরহানকে ফিরতে হবে। ভিলার চারিপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যেন কায়ান পালাতে না পারে। এশা ড্রয়িং রুমে পায়চারি করছিল। নাসরিনও সতর্ক অবস্থায় রয়েছে, চোখ কান একদম খোলা। কায়ান নিচে নেমে এলো। এত তাড়াতাড়ি কায়ান উঠে পড়বে এশা ভাবেনি। কায়ান নিচে নামতেই যেন ওদের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। গুড মর্নিং সুইটহার্ট, কায়ান ঈশার দিকে তাকিয়ে বলল। ঈশা ভুরু কুচকে তাকালো। কি অদ্ভুত, একই চেহারা হবে, স্বভাব কতটা ভিন্ন। ঈশা উত্তরে শান্ত গলায় বলল, গুড মর্নিং। কায়ানকে কোনোভাবেই সে সন্দেহ করতে দিবে না, স্বাভাবিক আচরণ করতে হবে। এশা মনে মনে একটা প্ল্যান করছে, হাতে নাতে ধরবে এই কায়ানকে। কায়ান সকালের শুরুতেই সিগারেট ধরালো, তারপর সামনের বাগানে গেল। খুব ভালো করে সবটা দেখছে সে। সিগারেটের শেষ করে কায়ান ফোন দিল জিসানকে, কিন্তু কল ধরছে না। কায়ানের মাথা গরম হয়ে গেল। তারপর রুবানকে কল দিতেই বন্ধ হয়ে গেল। কিছু একটা সমস্যা হয়েছে, কায়ান আঁচ করতে পারছে। কায়ান দ্রুত ভিলার ভেতরে এলো। ভেতরে আসতেই বড় রকমের একটা ধাক্কা খেলো। এশা ফাইমা খাতুনকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছে। কায়ান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তার চোখে রক্ত ভেসে উঠেছে। মা! তার মা এখানে কি করছে? কায়ান সকালের শুরুতেই সিগারেট ধরালো। এখানে কি করছে? কায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। তার মাথায় যেন রক্ত উঠে গেছে। ফাহিমা খাতুন নিজের ছেলেকে ঠিক চিনলেন। নাসরিন প্যান্টের পকেটে হাত ভরে বন্দুকটা শক্ত করে ধরল। এশার এই কাজ করা একদম ঠিক হয়নি। কায়ান ভয়ানক মানুষ। একবার পাগলামি শুরু করলে সবাইকে শেষ করে ফেলবে। ঈশা ফাহিমা খাতুনের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। তার ধারণা, পুরুষ মানুষ যতই হিংস্র হোক, মায়ের সামনে সে পৃথিবীর সবচেয়ে দুর্বল। ঘরের সবার নিঃশ্বাস যেন শোনা যাচ্ছে। এশা ফাইমা খাতুনকে নাস্তার টেবিলে বসালেন। তিনি কেন চুপ করে আছেন এশা জানে না। কায়ানকে দেখে ফাইমা খাতুন কেন কোনো প্রতিক্রিয়া দেয়নি। সে চুপচাপ নাস্তার টেবিলে বসলেন। ঈশা ঠিক তার পাশের চেয়ারে বসে তার সাথে গল্প শুরু করলো। আচরণ এমন যেন ওরা কেউ কিছুই জানে না। এশা চাই কায়ান যেন তাদের দুর্বল না ভাবে। এই ভয়টা কায়ানের ভেতরে দিতেই এশা ফাহিমা খাতুনকে সামনে এনেছে। কায়ান চোয়াল শক্ত করে কিছুক্ষণ এশার দিকে তাকিয়ে রইল। তারপর সে ওপরে উঠে গেল। এশা আর নাসরিন অবাক হয়ে কায়ানের চলে যাওয়া দেখছে। কি আশ্চর্য, লোকটা কেন কোনো কথা বলল না? ঈশা ফাহিমা খাতুনকে নাস্তা দিয়ে নাসরিনের পাশে গিয়ে দাঁড়ালো। নাসরিন ফিসফিস করে বলল, লোকটা কি এতই নিষ্ঠুর যে নিজের মাকে নিয়েও চিন্তা নেই? আমি বুঝতে পারছি না, কিন্তু কায়ান ওপরে গেল কেন? কি জানি, আপনি না বললে তো বুঝতেই পারতাম না যে উনি কায়ান। আল্লাহর কি আশ্চর্য সৃষ্টি, দুই ভাইকে এমনভাবে সৃষ্টি করেছেন বোঝা মুশকিল, কে আরহান আর কে কায়ান। আসলে কি তাই? এসে আনমনে প্রশ্ন করল। এর মাঝেই কায়ান হনহনিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার পায়ের শব্দ যেন পুরো বাড়ি জানান দিচ্ছে। নাসরিন সতর্কতা অবলম্বন করলো। তার দুরুদুরু সৃষ্টি, কোনো সুযোগ দেওয়া হবে না। কায়ান হনহনিয়ে এশার সামনে এলো। এশার চোখে চোখ রাখতেই দেখলো সে চোখে কোনো ভয় নেই, অথচ কায়ানের চোখে যেন আগুন জ্বলছে। এশা সেই অগ্নি চোখে চোখ তুলে তাকিয়ে আছে। কায়ান হাত বাড়িয়ে এশার কবজি শক্ত করে ধরতেই নাসরিন এগিয়ে এলো বন্দুক হাতে। কায়ানের দৃষ্টি এখনো এশার দিকে স্থির। কায়ান অন্য হাতে বন্দুকটা বের করে ঠিক নাসরিনের ঘাড়ে ধরল। কায়ানের দৃষ্টি এখনো এশার দিকে স্থির।
নাসরিন বন্দুক হাতে দাঁড়িয়ে কাঁপছে, কারণ সে জানে গুলি চালাতে কায়ান দ্বিতীয়বার ভাববে না। নিজেকে খুব চালাক ভাবো, কিন্তু এই চালাকির মাসুল আজকে তোমাকে দিতে হবে। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলেই কায়ান ঠোঁট প্রসারিত করে হাসলো। তারপর সে নাসরিনের দিকে তাকালো। ওকে আপনি কিছু করবেন না, ঈশা কঠিন গলায় বলল। ফাহিমা খাতুন ডাইনিং টেবিলে বসা, যার কোনো ধারণা নেই যে তার পেছনে কি কি হচ্ছে। তিনি যেন কোনো ঘোরে চলে গেছেন। কায়ান এশার হাত ছেড়ে এইবার তার কোমরটা শক্ত করে নিজের কাছে নিয়ে এলো। এশার একদম মুখের কাছে এসে বলল, ঠিক আছে, কিছু করব না, কিন্তু একটা শর্ত। এশা দাঁতে দাঁত চিপে তাকিয়ে আছে। আবার শর্ত? অবশ্য আরহান আহমেদের ভাই তো, তার মতোই হবে। সব কিছুতেই এরা শর্ত দেয়। কি শর্ত? এশা একটা ঢোক গিলে বলল, তোমার আমার সাথে আসতে হবে। এই কথা শুনে নাসরিন আর এশা দুজনেই চোখ বড় বড় করে তাকালো। নাসরিন চালাকি করে নিজের প্যান্টে থাকা ইমার্জেন্সি বাটন প্রেস করতে চাইল, কিন্তু কায়ান সাথে সাথে দৃষ্টি নাসরিনের দিকে করলো। পৃথিবী ছেড়ে যাওয়া কি খুব শখ? মেয়েদের আমি মারি না, কিন্তু ছেড়েও দেই না। আর কি করি সেটা নিশ্চয়ই তুমি জানতে চাইবে না? নাসরিন সাথে সাথে পিস্তলটা ফেলে দিয়ে 2 হাত তুলে দাঁড়ালো। কায়ানের দৃষ্টি আবারও এশার দিকে স্থির হলো। কায়ান এশার কানের পাশে চুল গুজে দিয়ে বলল, কি হলো? আমার সাথে নিজের ইচ্ছায় যাবে নাকি লাশ ফেলতে হবে? ট্রাস্ট মি, ওরা সবাই মিলেও একা আমার সাথে পারবে না। এশা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে তো তাকে যেতেই হবে এই লোকের সাথে। না যেতে চাইলে যদি সত্যি সত্যি গুলি করে, সে চায় না তার জন্য কারোর প্রাণ যাবে। আমাকে সাথে নিয়ে যেতে চাইছেন কেন? কায়ান নিজের কাজের কৈফিয়ত কাউকে দেয় না। তোমার কাছে বেশি টাইম নেই বলেই কায়ান একদম নাসরিনের মাথায় বন্দুক তাক করতেই এশা ছটফট করে বলে, ওকে, কিছু করবেন না প্লিজ, আমি রাজি। কায়ানের চোখ বিজয়ের হাসি। কায়ান সাথে সাথে এশাকে ছেড়ে দিয়ে নাসরিনকে জোরে একটা থাপ্পড় দিতে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এশা চিৎকার করে উঠল, কি করলে এটা? নাসরিন, ওঠো। এশার চিৎকারে ফাহিমা খাতুন পেছনে ফিরল। তারপর উঠে এসে বলল, কি রে ছোট, তুই আবার দুষ্টুমি শুরু করেছিস? কায়ান নিজের মায়ের কাছে এগিয়ে গেল। এশা জানে না তাদের মাঝে কি কথা হয়েছে। সে নাসরিনকে ডেকে তুলতে ব্যস্ত। কায়ান কিছুক্ষণ পর এশার সামনে এসে বলল, কিছু হয়নি, একটু পরই উঠে পড়বে, বলেই এশার হাত ধরে টেনে তুলল। ওঠার আগেই তোমার আমার সাথে আসতে হবে, বলে এশার চোখে চোখ রাখলো। এশাকে কিছু বলার সুযোগ না দিয়েই কায়ান এশার কাঁধে ইঞ্জেকশন পুশ করতেই এশা বিস্ময় নিয়ে কায়ানের দিকে তাকালো। এই সুন্দর চেহারায় থাপ্পড় দিতে ইচ্ছে করছে না। এত দয়া কায়ানের আগে কখনো করেনি কাউকে। এশা পুরো কথা শোনার আগেই অচেতন হয়ে পেছনে হেলে পড়তেই কায়ান এশাকে কাঁধে তুলে নিল। কায়ান এশাকে নিজের পেন্ট হাউসে নিয়ে এলো। এশার জ্ঞান ফিরতে সময় লাগবে অনেক। তাকে যেই ড্রাগ দেওয়া হয়েছে তার প্রভাব কাটতে 12 ঘন্টা সময় লাগবে। কায়ান এশাকে রুমে রেখে বাইরে দিয়ে আটকে দিল। কায়ানের বিশাল ড্রয়িং রুমে রুবান আর জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন শুধু তাদের প্রাণ যাওয়ার অপেক্ষা। কায়ান সোফায় এসে বসতেই তার পেছনের দাঁড়ালো 3 জন, মুখে কালো মাস্ক, পরনে কালো পোশাক। বলো, কি শাস্তি চাও তোমরা? বলতে বলতে কায়ান সিগারেট ধরালো। স্যার, এইবারের মতো মাফ করে দিন। জিসান কাঁপা কাঁপা গলায় বলল, মাফ? অসম্ভব, এর শাস্তি পেতেই হবে। আমার মা আরহানের কাছে আছে বলে বেঁচে আছে। যদি অন্য কোনো শত্রুর হাতে পড়তো, তাহলে আজকে তার মরদেহ দেখতে হতো আমাকে। কায়ান যেন গর্জন করে উঠল, সাহস কি করে পেলে আমার থেকে লুকানো? স্যার, দয়া করে এইবারের মতো মাফ করে দেন। জিসানের চোখে পানি। রুবান মাথা নিচু করে আছে, যেন তার মৃত্যু সে মেনে নিয়েছে। কায়ান নিজের পেছনে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারীদের ইশারা করলো, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। 2 জন 2 পাশে থেকে এসে জিসানকে শক্ত করে ধরে ফেললো। জিসান আকুতি মিনতি করে প্রাণ ভিক্ষা চাইলো, কিন্তু লাভ হলো না। জিসানকে নিয়ে যেতেই রুবানের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সে থরথর করে কাঁপছে। কায়ান সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, তোমাকে মাফ করলাম রুবান, কিন্তু এটাই লাস্ট। রুবান অঝরে কেঁদে ফেলল। দূর হও আমার চোখের সামনে থেকে। কায়ান নির্লিপ্ত কণ্ঠে বলল, নিজের মাকে এইখানে ফেলে রেখে
কায়ান এশাকে নিয়ে পালিয়েছে কেন? সহকারী অফিসার অবাক হয়ে বলল, কারণ কায়ান নিজেকে বাঁচিয়েছে। ওর মা এইখানে থাকলে তার কোনো ক্ষতি হবে না, সেটা সে খুব ভালো করেই জানে। তাই সে এশাকে বন্দি করে নিজেকে বাঁচিয়েছে। আরহান নিজের পিস্তলে গুলি ভরতে ভরতে বলল, আপনি ওর মা বলছেন কেন? উনি তো আপনারও মা। সহকারী অফিসারের কথায় আরহান ফাহিমা খাতুনের দিকে তাকালেন, যিনি নির্লিপ্তভাবে বাগানে হেঁটে বেড়াচ্ছে। আরহান জানে না তার কেমন যেন অনুভব করা উচিত, যাদের সে এতদিন নিজের বাবা মা বলে জানতো। আজ জানেনলো তারা তার আসল বাবা মা নয়। আরহান এইসব অনুভূতি নিয়ে ভাবতে চায় না। তার এখন একটাই লক্ষ্য, এশাকে উদ্ধার করা। এইসব বাদ দিন, আপনি এখানকার খেয়াল রাখুন, এসব আপনার দায়িত্বে দিয়ে গেলাম। বলেই নিজের টিম নিয়ে আরহান বেরিয়ে গেছে। এশা কোথায় আছে? আরহান তার কাছাকাছি পৌঁছাতে পেরেছে। এশার কাপড়ে আরহানের আদেশ মতন নাসরিন ট্র্যাকিং চিপ বসিয়ে দিয়েছিল, কিন্তু সেই চিপটি এশার সাথে নেই। তবে আশেপাশের যে কোনো লোকেশনে চিপটি এশার থেকে আলাদা হয়েছে বলেই আরহানের ধারণা। ট্র্যাকিং চিপের লোকেশনে তারা পৌঁছে গেছে, কিন্তু এশা কোথায় তার খোঁজ মেলেনি। আরহানের টিমে রয়েছে সাহসী অফিসার রাহি। তারা সবাই মিলে চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এশা বন্দি রুমে অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে যেই ড্রাগ দেওয়া হয়েছে তার রেশ এখনো কাটেনি। তাকে পাহারা দিচ্ছে কায়ানের লোকেরা। কায়ানের স্পষ্ট আদেশ, ঠিক 12 ঘন্টা পর এশার শরীরে যেন আরেকটি ইনজেকশন পুশ করা হয়। 12 ঘন্টা হতে আরো কিছুক্ষণ সময় বাকি। রাত অনেক গভীর হয়েছে। এশাকে পেন্ট হাউসে থেকে সরিয়ে অন্য একটি জায়গায় আনা হয়েছে। সবাই কায়ানের প্ল্যান। সে জানে এশার জন্য আরহান এইখানে আসবেই। তাই কায়ান ইচ্ছে করেই ট্র্যাকিং চিপটা এই বাড়ির আশেপাশে ফেলে রেখেছে। কায়ান বাড়িতে পৌঁছালো কিছুক্ষণ আগে। এতক্ষণ আরহানের চলে আসার কথা। এশার ইনজেকশন পুশ করার সময় হয়েছে। কায়ান চায় না অতিরিক্ত মাথা ব্যথা নিতে, তাই এই ব্যবস্থা। এখন শুধু দেখার পালা, আরহান এই প্রাণটাকে বাঁচাতে কি কি করে। পাশ থেকে একজন বলল, স্যার, সময় হয়ে গেছে। কায়ান মাথা নাড়ালো। ইনজেকশনটা সে নিজের হাতে নিয়ে এশার অচেতন শরীরের পাশে বসে বলল, আফসোস, তোমায় বাঁচাতে তোমার হিরো এখনো আসেনি। কায়ান ইনজেকশন পুশ করতে যাবে এমন সময় বাহিরে একটা বিকট বিস্ফোরণ হলো। জানালা দিয়ে আলোর ঝলকানি দেখা যাচ্ছে। কায়ান দ্রুত উঠে দাঁড়ালো। ইনজেকশনটা পাহারাদের হাতে দিয়ে সে বাইরে গেল। পাহারাদার ঘড়ি দেখে নিল সময় হয়ে গেছে। তারপর এশার দিকে এগিয়ে যাবে। সেই মুহূর্তে জানালার কাঁচ ভেঙে পড়ল। সে এক বিকট শব্দ, সঙ্গে ভেতরে ঢুকে পড়ল অফিসার রাহি। হাত তুলে দাঁড়া। রাহির কঠিন গলা। পাহারাদার হতভম্ব হয়ে গেল। তার হাতে থাকা ইনজেকশনটা মেঝেতে পড়ে ছিটকে গেল। রাহি এগিয়ে এসে সাথে সামনে থাকা লোকটার পায়ে গুলি করল। কাউকে কোনো সুযোগ দেবে না সে। লোকটা মেঝেতে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। রাহি আর সময় নষ্ট করলো না। এশা ডেকে তুলতে চেষ্টা করলো, কিন্তু সে অচেতন। রাহি দ্রুত এশার নাড়ি পরীক্ষা করলো। নিচে পড়ে থাকা ইনজেকশনটি হাতে তুলে দেখলো তার আর কিছুই বুঝতে বাকি নেই। রাহি তৎক্ষণাৎ কানে হ্যান্ডশেক লাগিয়ে বলল, স্যার, টার্গেট সিকিউরড, দ্রুত সাপোর্ট প্রয়োজন। আরহানের কণ্ঠ ভেসে এলো, ওয়েল ডান। জানালার পাশে যেই অফিসার আছে তার কাছে এশাকে তুলে দাও। রাহি জানে আর এক মুহূর্ত দেরি করলে বিপদ। এশা অজ্ঞান, তবে শ্বাস চলছে, তাই তাকে দ্রুত নিরাপদে নিতে হবে। বাহিরে ভীষণ গোলাগুলির শব্দ, আর ভেতর থেকে কারোর একজন গর্জন শোনা যাচ্ছে। রাহি এশাকে নিরাপদ জায়গায় পৌঁছে আবারও ভেতরে এলো। তারপর আস্তে আস্তে খুব সাবধানে বাড়ির ভেতরে যেতে থাকলো। কায়ান এখনো বাইরে যায়নি, তার লোকেরা শুধু বাইরে আছে। রাহি খুব সাবধানে করিডোর ধরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই কোনো এক কোণ থেকে কায়ানের এক লোক বেরিয়ে এলো। এই কে? রাহি আর এক সেকেন্ডও সময় নষ্ট করেনি। নিখুঁতভাবে তার তাক করে গুলি করলো লোকটার দিকে। সে ছিটকে পড়ে গেল। দৌড়ে এগিয়ে গেল রুহি। ঠিক তখনই সামনে দেখতে পেল এক ছায়া মূর্তি, অন্ধকারে দাঁড়ানো, হাতে বন্দুক। রাহি একটু বিভ্রান্ত হয়ে গেল। আরহান? কিন্তু না, পরেক্ষণে হাতের ট্যাটু দেখে বুঝে ফেলল এ আরহান না। এশাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে আনা হলো। আরহান। কায়ানের লোকেদের দৃষ্টি নিজের দিকে নিতেই সংঘর্ষে একদম সামনে ছিল সে, যেন পেছন থেকে রাহি এশাকে উদ্ধার করতে পারে। এশাকে উদ্ধারের খবর পেয়ে আরহান সাথে সাথে অ্যাম্বুলেন্সে ছুটে গেল।
এশার অচেতন দেহ দেখে সে নির্বাক হয়ে গেল। আরহান খেয়াল করলো তার হার্টবিট বেড়ে গেছে। সে ধীরে ধীরে এশার পাশে এসে বসলো। হাত বাড়িয়ে এশার গলার পাশে হাত রাখতেই তার হাত যেন একটু কেঁপে উঠল। আরহান পালস দেখল, একটা হালকা স্পন্দন। কোনো কিছু না ভেবে আরহান ঝুঁকে এসে এশার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে এশার গালে হাত রেখে বলল, আই এম সরি। আমি বলছিলাম তোমার ছায়া পর্যন্ত কাউকে পৌঁছাতে দিব না, কিন্তু আমি কথা রাখতে পারিনি। এমনটা আর কখনো হবে না। যে তোমার এই অবস্থা করে, ওকে আমি ছাড়বো না। রুদ্ধশ্বাস নিয়ে বলল আরহান। আরহান নিজের অনুভূতি গুছিয়ে নিয়ে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে দ্রুত এশাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলো। আরহান এশার সাথেই ছিল, এশার হাত শক্ত করে ধরে রেখেছে সম্পূর্ণ সময়টা। কায়ান ঠান্ডা চোখে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার হাতে বন্দুক ছিল। কায়ানের লোকেরা সাথে সাথে এগিয়ে যেতেই কায়ান হাতের ইশারায় ওদের পেছনে যেতে বলল। কায়ান অবাক চোখে মেয়েটিকে দেখছে। মেয়েটির চোখে মুখে কোনো ভয় নেই। কি সাহসের সাথে তার দিকে বন্দুক তাক করে রেখেছে। সাহস দেখানোর ভালো, কিন্তু এত সাহস দেখিও না যে তোমাকে ডুবিয়ে দিবে। রাহি ভয় পেল না মোটেও। দৃষ্টি তীক্ষ্ণ করে বলল, তোমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য আমার পথে যারা বাধা প্রত্যেককে সরিয়ে ফেলা, বলেই কায়ান একদম রাহির বন্দুকের সামনে গিয়ে দাঁড়ালো। দুজনের চোখে চোখ পড়লো। রাহি বন্দুক একদম কায়ানের কপালে রেখে বলল, তোমার শেষ একদিন না একদিন হবেই, এটা শুধু সময়ের অপেক্ষা। কায়ান হাসলো, তারপর হাত বাড়িয়ে বন্দুকটা ধরতেই রাহি কঠিন গলায় বলল, একদম চালাকি করবে না, আমি কিন্তু গুলি করব। কায়ান ঠান্ডা হাসলো, এক ঝটকায় বন্দুকের নল ওপরের দিকে ঘুরিয়ে ট্রিগার চিপে একে একে সব গুলি ফাঁকা করে দিল। তারপর বলল, দেখলে, শুধু সাহসে কাজ চলে না, বুদ্ধিও লাগে। তারপর পেছন থেকে রাহির দুই হাত চেপে ধরে আটকে ফেলল। রাহি ছটফট করতে থাকলো, কিন্তু লাভ হলো না। কায়ান তার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, কি নাম তোমার? বলে রাহির চোখের দিকে তাকালো। রাহি রক্ত চোখে তাকালো, দাঁতে দাঁত চিপে বলল, এর ফল কিন্তু ভালো হবে না। কায়ান কোনো উত্তর দিল না। রাহির ইউনিফর্মের দিকে তাকিয়েই তার নাম কার্ডটা দেখে বলল, রাহি, রাইট? তারপর নিজের লোকেদের দিকে তাকিয়ে বলল, বাইরে জানিয়ে দাও আমার মাকে আমার কাছে ফেরত দিতে হবে, এবং তাকে নিয়ে আসবে অফিসার আরহান নিজে। যতক্ষণ না আছে অফিসার রাহি আমার হাতে জিম্মি থাকবে। ওকে, ডান।